জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি তৌহিদ তারেক। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দিচ্ছেন সাড়াও, এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যেসব গুজব ছড়িয়ে পড়েছে তাতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। জানান, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ডের পরামর্শেই তার বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নির্ভর করছে। মঙ্গলবার রাতে এভার কেয়ার হাসপাতালে এসে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। 3 বাহিনীর প্রধান এভার কেয়ার হাসপাতালে আসার আগেই সেখানে উপস্থিত হন SSF এর প্রধান। এর আগেই কড়া নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হয় হাসপাতাল এলাকা। প্রবেশ গেটের 3 দিকের 50 গজে দেওয়া হয় ব্যারিকেড। হাসপাতালে সংরক্ষিত করা হয় প্রবেশাধিকার। এদিকে মেডিকেল বোর্ডকে সহযোগিতা করতে চীন থেকে ও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের 2টি দল ঢাকায় আসবে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম জিয়ার সার্বক্ষণিক খোঁজ রাখছেন বলেও জানান ডাক্তার ZM জাহিদ হোসেন। ওনাকে গত 27 তারিখ থেকে সিসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। বেগম খালেদা জিয়াকে দেখতে মঙ্গলবার রাতে এভার কেয়ার হাসপাতালে আসেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, এমন সংকটাপন্ন পরিস্থিতি আগে কখনো হয়নি। বেগম খালেদা জিয়ার পরিবারকে ধৈর্য ধারণের জন্য দোয়াও করেন জামায়াতের আমির। সুস্থতাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। এই ক্ষেত্রে তার আপনজন যারা আছেন, বিশেষ করে তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, তাদের জন্য এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা বড় কঠিন। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তারা যেন ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারেন এবং আল্লাহর উপর তারাও যেন পূর্ণ ভরসা করতে পারেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন সহকর্মী শাহরিয়ার পুলক। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। পুলক, আরও 2টি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসার কথা রয়েছে চীন ও যুক্তরাজ্য থেকে। তারা কখন আসবেন এ সম্পর্কে আমাদের জানাবেন। তারেক যেমনটা বলছিলেন, আরও 2টি বিশেষজ্ঞ দল খালেদা জিয়াকে পরিদর্শনের জন্য আসছেন এবং প্রথম যে বিশেষজ্ঞ দলটি আসবে সেটি হচ্ছে যুক্তরাজ্য থেকে আসার কথা রয়েছে। সেই যুক্তরাজ্য থেকে যে বিশেষজ্ঞ দল আসবে সেটি সকালেই ঢাকায় অবতরণ করার কথা রয়েছে এবং সকালবেলায় কিন্তু তারা পরিদর্শনের জন্য রাজধানী এভার কেয়ার হাসপাতালে আসবেন। এবং দ্বিতীয় যে বিশেষজ্ঞ দল আবারও আসার কথা রয়েছে সেটি হচ্ছে চীন থেকে আসবেন। চীন থেকে যে বিশেষজ্ঞ দলটি আসবে সেটি আনুমানিক সন্ধ্যার দিকে কিন্তু আসার কথা রয়েছে বলে আমরা খবর পেয়েছি। এছাড়াও এখানে যে বর্তমান পরিস্থিতি যদি একটু দেখাতে চাই, আজ দুপুরবেলার পর থেকে কিন্তু অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে তাকে বিএনপি চেয়ারপারসনকে বিভিন্ন নিরাপত্তার 3 স্তরের নিরাপত্তার ব্যবস্থার একটি ঘোষণা দেওয়া হয়েছে এবং তখন থেকেই কিন্তু এই যে রাজধানী এভার কেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বেশ জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই রাস্তাটি রয়েছে এভার কেয়ারের সামনে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের পুলিশ যারা রয়েছে তারা কিন্তু ব্যারিকেড দিয়ে যাতে কোনো ধরনের এখানে অপ্রীতিকর ঘটনা না ঘটে বা এখানে কোনো ধরনের যাতে মানুষজন যাতে জড়ো না হয়ে যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না করতে পারে সেজন্য কিন্তু তারা সদাই নিয়োজিত রয়েছেন। এছাড়াও এভার কেয়ারে কিন্তু বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য SSF এবং PGR এর সদস্যরাও কিন্তু দুপুরবেলা থেকে তার নিরাপত্তার ব্যবস্থায় নিয়োজিত রয়েছেন। এছাড়া আমরা সন্ধ্যাবেলার পর থেকে কিন্তু আমার যে আরও সহকর্মীরা আপডেট দিচ্ছিলেন তখন থেকে কিন্তু আমরা দেখছিলাম যে শুধু বিএনপির বিভিন্ন তাই নয়, বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা রয়েছেন তারা কিন্তু একে একে আসছেন খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেই অবস্থা সম্পর্কে তারা পর্যবেক্ষণ করছেন। আমরা একটু আগেও দেখছিলাম যে অনেক
একটু আগে আমরা দেখছিলাম যে বিভিন্ন ধরনের যে রাজনৈতিক নেতারা রয়েছেন তারা কিন্তু এই পরিদর্শনে আসছেন এবং এই তার যে এখন বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি সম্পর্কে মিডিয়া সেল থেকে একটি ব্রিফ করা হয়েছে। তাকে কিন্তু বলা হচ্ছিল যে তিনি এখন বর্তমানে যে চিকিৎসা সেটি তিনি নিতে পারছেন, তাই যে এবং বলা হয়েছে যে তার যে মিডিয়া সেল থেকে বলা হয়েছে যে কোনো ধরনের যাতে অপ্রীতিকর বা গুজব যে এগুলো ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো থেকে যাতে দেশবাসী এগুলোতে থেকে যাতে ফলো না করে। তো এই ছিল তারেক আমার কাছে রাজধানীর এভারকেয়ার থেকে সর্বশেষ। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ অবস্থান জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার পুলক। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার এই কঠিন সময়ে সহযোগিতা ও শুভকামনা জানানো সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে ফেসবুকে এক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই তার পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। একই সাথে বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ ও উৎকণ্ঠা তার অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করার অভিব্যক্তিও প্রকাশ করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও নিরাপত্তার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকার। তার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বিবেচনায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা নিশ্চিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশে ফিরতে এখনও ট্রাভেল পাস চাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সেটি নির্ভর করবে চিকিৎসকদের পরামর্শ ও দলের সিদ্ধান্তের ওপর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, তারেক রহমানের কাছে এই মুহূর্তে বাংলাদেশি পাসপোর্ট আছে কিনা এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। উনি চাইলে ইস্যু হবে, এখনো চান নাই আমার জানার মতো এখনো চান নাই। ওনার কাছে কোনো পাসপোর্ট আছে স্যার? এটা বলতে পারবো না আমি। আর বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা আপনাদের? না, ওটার প্রস্তুতি আছে, যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। কতক্ষণ সময় লাগতে পারে আপনাদের কনফার্ম করতে এটা? না, এটা তো আমরা কনফার্ম হবো না, এটা তো ওই ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। অ্যারেঞ্জমেন্ট আছে। তার মানে তারেক রহমানের আশা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই? না, কোনো দেশে কারো নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তারেক রহমান প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিশেষ কারো নিরাপত্তার প্রয়োজন হলে সে অনুযায়ী ব্যবস্থা নিতে প্রস্তুত সরকার। তিনি বলেন, নির্বাচনের সময় ঝুঁকিপূর্ণ আসন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন বিবেচনায় বডি ক্যামেরা কেনা হবে। কতগুলি ঝুঁকিপূর্ণ রয়ে গেছে এবং কতগুলি ঝুঁকিপূর্ণ না, এইগুলি দেখে আমাদের ডিপ্লয়মেন্টটা কীরকম, এইটা প্লাস আমাদের বডি ক্যাম্প যেটা কিনা হচ্ছে এটার অগ্রগতিটা কী, এবং এদের যেগুলি চলে আসছে আমাদের কাছে আছে ওইগুলিতে প্রশিক্ষণটা কতটুকু হয়েছে, এবং অন্যান্য বাহিনীগুলি তো তাদের প্রস্তুতিটা কী। এটা একটা দেখছেন যে চিফ ইলেকশন কমিশনার বিজিবিতে গেছিল, উনি উনি প্রস্তুতিমূলক এইগুলিও দেখে আসছেন, এগুলি সম্বন্ধে আলোচনা। ইলেকশনের সময় আমাদের ক্ষেত্রে ধরেন যে সীমান্ত দিয়ে যেন কেউ আবার ইশারা ইন্ট্রুডার যেন ঢুকতে না পারে, এইগুলির ক্ষেত্রেই মেইনলি আলোচনা হয়েছে। প্লাস আপনার ধরেন কোনো রকমের যেন উস্কানিমূলক যেন বাইরে থেকে যেন না, এইসব ব্যাপারে আলোচনা।
তারেক রহমান দেশে ফিরবেন কিনা তা একান্তই তার ব্যক্তিগত ও পরিবারের সিদ্ধান্ত। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরা বা না ফেরায় ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে না। এ সময় তিনি বলেন, দেশের তরুণ দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এ সময় চাকরিজীবীদের বিষয়ে তিনি বলেন, 59 বছর বয়সে রাষ্ট্রকে দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কিন্তু এই বয়সেই একজন চাকরিজীবীকে অবসরে যেতে হয়। অতি আগ্রহ কিছু কিছু লোক প্রকাশ করছে, তো এটা দরকার নেই। এটা ওনার পরিবার, ওনার মা, ওনাদের মধ্যে ওনার মার প্রতি ভালোবাসা, ওনাদের পারিবারিক সিদ্ধান্ত, এগুলো একান্ত ওনাদের নিজে। রাজনীতি এত সহজে প্রভাব পড়ার কোনো বিষয় না। বিএনপি একটি সবচেয়ে জনপ্রিয় দল, মানুষের আস্থা নিয়ে রাজনীতি করে। অনেক সংকট উৎকণ্ঠার মধ্যেও আলোর রেখা দেখা যাচ্ছে। বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেলে যুবদল আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত অনুষ্ঠানে কথা বলেন রিজভী। তিনি বলেন, খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার সুস্থতার জন্য জনগণ আকুলতা প্রকাশ করছে। এ সময় অভিযোগ করে বলেন, সঠিক সময়ে আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নিলে আজকের অবস্থা হতো না। আমরা এমন এক নেত্রী পেয়েছি। হাসপাতাল থেকে আসলাম, এভার কেয়ার থেকে আসলাম, সেখানে ডাক্তারদের সাথে কথা হলো। আমাদের ডাক্তার জাহিদ ভাই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। মানে অনেক সংকট এবং উদ্বিগ্নতার মধ্যে আজকে যেন কিছুটা হলেও একটু মানে আশ্বাস এবং একটু আলোর রেখা আমরা জানতে পারলাম। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল হয়েছে। মঙ্গলবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। কর্মসূচিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল কমিটির নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরেও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুরূপ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সরকার গঠন করলে জনগণকে অন্ধকারে রেখে নয়, বরং সঙ্গে নিয়ে দেশ পরিচালনার নীতি গ্রহণ করবে জামায়াত। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে মিরপুর কাফরুল অঞ্চলের ঔষধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, কোরআন ও ইনসাফের সমাধানের ভিত্তিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে জামায়াত। সমাজের সকল অংশীজনকে সম্মানিত করা হবে, দুর্নীতিগ্রস্তরা মানসিকভাবে শান্তি পায় না উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। এ সময় তিনি ওষুধ ব্যবসায়ের সঙ্গে জড়িতদের মানবিক হবার আহ্বান জানান। ইসলামপন্থীদের সংসদে পাঠালে দেশে অনিয়ম দুর্নীতি থাকবে না বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বরিশালে 8 দলের বিভাগীয় সমাবেশে একবারের জন্য হলেও ইসলামী দলগুলোকে সংসদে পাঠানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। চাঁদাবাজদের জায়গা বাংলাদেশে আর হবে না বলেও হুঁশিয়ারি দেন রেজাউল করিম। একটি দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের পায়ের নিচে মাটি সরে গেছে, দেশের মানুষ তাদের অচিরেই উৎখাত করবে। ইসলামী দলগুলোর এই বিভাগীয় সমাবেশে 8 দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিগত 1.5 দশক ধরে ভোটাধিকার বঞ্চিতদের আস্থা ফিরিয়ে আনাই আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে সিসির সাথে সংস্থাটির 4 সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। জুলাই সনদ বাস্তবায়নের গণভোট প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে মাইকেল মিলার ইসির চলমান প্রস্তুতিকে সন্তোষজনক বলে মত দেন। বলেন, নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে ভোট কেন্দ্রে নেওয়া অন্যতম চ্যালেঞ্জ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আশাবাদী ইইউ। বৈঠকে সিইসির পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় ইসির
প্রস্তুতির কথা জানানো হয়। But we see these preparations well in hand. We see that there is a very significant consideration of the logistical challenges, also of potential security challenges. We will continue to support the holding of the first democratic elections that Bangladesh has seen in a very long time. That will be a challenge because people need to understand what they're doing. Logistically, on the day of the election, the day of the referendum itself, people will need to understand what they're doing before they turn up to vote. আমানতকারীদের আস্থার প্রতীক হয়ে উঠবে সরকারি মালিকানায় গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক। শিগগিরই ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার দুপুরে গভর্নরের সঙ্গে বৈঠক শেষ করে এমন মন্তব্য করেন ব্যাংকটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। এই নতুন ব্যাংকের সাথে আর যে 5টি ব্যাংক একসাথে সংযুক্ত হচ্ছে, এটার জন্য বাংলাদেশ ব্যাংক যথেষ্ট কাজ করছে। গভর্নমেন্টের পক্ষ থেকে, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকগুলো কারিগরি টিম কাজ করছে এবং আমি আশা করছি যে সব কিছু সিস্টেমেটিক্যালি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এবং আমাদের প্রথম কাজই হচ্ছে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, এবং আমরা মনে করি যে সরকারি সেক্টরে ইসলামী ব্যাংক আস্থার একটা প্রতীক হয়ে উঠবে। কোনো ধরনের মাসুল ছাড়াই রয়েছে বন্দর ব্যবহারের সুযোগ, নেই ভ্যাট ট্যাক্স কিংবা অতিরিক্ত ফি দেওয়ার মতো ঝামেলা। বিনিয়োগ টানতে এমন সব সুযোগ সুবিধা দিচ্ছে আফ্রিকার দেশ জিবুতি, আর তা লুফে নিতে চায় বাংলাদেশের ব্যবসায়ীরা। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ আগ্রহের কথা জানান বিনিয়োগে আগ্রহী ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতা বারভিডা সভাপতি আব্দুল হক বলেন, জিবুতি কতটা বিনিয়োগ বান্ধব সম্ভবত যাচাইয়ে আগ্রহী ব্যবসায়ীদের নিয়ে জানুয়ারিতে দেশটি ভ্রমণ করতে চান তারা, যেখানে ইতোমধ্যে বিনিয়োগ করেছে চীন ও ভারত। এ সময় উপস্থিত ছিলেন দেশটির অনাবাসিক রাষ্ট্রদূত ইসে আবদুল্লাহ আসোয়া। তিনি বলেন, জিবুতি বিনিয়োগের জন্য নিরাপদ দেশ। এখন থেকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার পণ্য রপ্তানির সুযোগ রয়েছে, আর এসব সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করতে চায় দেশটি। কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী 7 ডিসেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এর আগে সোমবার তার বিরুদ্ধে 2 জন সাক্ষ্য দেন। মামলায় ইনুর বিরুদ্ধে 6 জনকে হত্যা সহ মোট 8টি অভিযোগ আনা হয়। এদিকে আশুলিয়ায় 7 জনকে হত্যা ও 6 মরদেহ পোড়ানোর মামলায় আজ জবানবন্দি দিচ্ছেন মামলার 24তম সাক্ষী তদন্ত কর্মকর্তা জানে আলম খান। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই অভ্যুত্থানের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং 2 জনকে হত্যার ঘটনায় সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলার একমাত্র গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি 4 জন আসামি পলাতক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের 15 সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে পক্ষভুক্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ বিএনপি মহাসচিবের পক্ষভুক্ত হওয়ার আবেদন মঞ্জুর করেন। এ বিষয়ে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে গত 13 নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের 15 সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। গত বছরের 17 ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের 15 সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন উচ্চ আদালত। তবে 15 সংশোধনী পুরোটা বাতিল করা হয়নি এই রায়ে। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে 15 সংশোধনী পাশ হয়। এ বিষয়ে পরবর্তী শুনানি বুধবার। অন্তর্বর্তী সরকারের শপথের প্রক্রিয়া বৈধতা নিয়ে দায়ের করা রিটের ওপর প্রথম দিনের শুনানি শেষ। পরবর্তী শুনানি বুধবার। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চ এই শুনানি অনুষ্ঠিত হয়। এটি মূলত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে গঠিত সরকার হয় এবং সেই সরকারের বৈধতা
আদালতের মতামতের উপর নির্ভর করে না। 106 নিলেও কোনো অসুবিধা নাই, 106 না নিলেও কোনো অসুবিধা নাই। 106-এর উপর এই সরকারের বৈধতা নির্ভরশীল নয়। এই সরকারের বৈধতা নির্ভরশীল হলো বাংলাদেশের জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে। 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলন, একটা গণ আন্দোলনের মাধ্যমে একটা ফ্যাসিবাদের পতন হলেও আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক বিধান তখন থেকেই প্রযোজ্য ছিল এবং পরবর্তীতে যে সমস্ত কার্যক্রম হয়েছে সবগুলোই এই সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক নিয়মের মধ্যে হয়েছে। এবং আমি আদালতকে এও বলেছি যে বর্তমান সময়ে আমাদের যে সমস্ত রাষ্ট্রের যে সমস্ত অর্গান কাজ করে পরিচালিত হয়, একটা নিয়মিত সরকার যেভাবে কাজ করে ঠিক সেভাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বর মাসের জন্য প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 1215 টাকা থেকে 38 টাকা বাড়িয়ে 1253 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এছাড়া অটো গ্যাসের দাম 55.58 পয়সা থেকে বাড়িয়ে 57 টাকা 32 পয়সা নির্ধারণ করা হয়েছে, যা মঙ্গলবার সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম 26 টাকা কমিয়ে 1215 টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটো গ্যাসের দাম ভোক্তা পর্যায়ে 1 টাকা 19 পয়সা কমিয়ে 55 টাকা 58 পয়সা নির্ধারণ করা হয়। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকেরা কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করেছেন। বুধবার থেকে চলবে বার্ষিক পরীক্ষা। মঙ্গলবার রাতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে স্থগিতের কথা জানান। আর্থিক সুবিধা, পদোন্নতি সহ 4 দফা দাবিতে সোমবার থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করেন। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যেন কোনোভাবে ব্যাহত না হয় সেই বিষয়টি বিবেচনা নিয়ে কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। এতে আরও বলা হয়, 3 ডিসেম্বর বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তাদের ন্যায্য দাবি সমাধানের পথে এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ চেয়েছে সমিতি। চতুর্থ দিনের মতো আন্দোলনের স্বাস্থ্য সহকারীরা। নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য দূরীকরণ, 14তম গ্রেড, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান সহ 6 দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেয় তারা। মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী এই অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে দেশের 64 জেলা থেকে হাজার হাজার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা ব্যানার, ফেস্টুন ও নানা দাবি দাওয়া নিয়ে অংশ নেন। আন্দোলনকারীরা জানান, স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট দপ্তরকে 6 দফা দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন আকারে তা প্রকাশ করাতে হবে। এ সময় 24 ঘন্টা সময় বেঁধে দেয় আন্দোলনকারীরা। এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া স্বাস্থ্য সহকারীরা বলেন, মা ও শিশু রেজিস্ট্রেশন করে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রাখার পরও মূল্যায়ন ও নানা সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। জানান, তাদের দাবি না মানার ফলে 1,20,000 টিকাদান কেন্দ্র বন্ধ হয়ে আছে। এতে স্বাস্থ্য খাতে সংকটের তৈরি হবে, তাই দ্রুত দাবি মেনে নেয়ার কথা জানান তারা। ডিজি অফিসের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদেরকে অন্ধত্ব থেকে মুক্তি দিতে চাই, তাদের চোখ করে দিতে চাই। আপনারা আসুন, আপনারা দেখুন সারা বাংলার স্বাস্থ্য সহকারীরা ন্যায্যতা দাবি আদায়ের জন্য কিভাবে আপনাদের একেবারে শান্তিপূর্ণ শৃঙ্খলার মধ্যে থেকে অবস্থান কর্মসূচি পালন করতেছে। 24 ঘন্টা তাদেরকে একটা আমরা আলটিমেটাম দিচ্ছি যে আপনারা 24 ঘন্টার মধ্যে তা মেনে নিন। যদি মেনে না নেন তাহলে আমরা আসলে আরও কঠোর কর্মসূচিতে বাধ্য হব। রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হলো বিজয়ের মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনী। প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এই যাত্রাপালা প্রদর্শনী চলবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। আয়োজিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ বলেন, সামাজিক অনাচার, দুর্বৃত্তায়ন, সামাজিক বৈষম্য ও মাদকাসক্তির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যাত্রা শিল্প অনেক বড় জায়গা দখল করে আছে। মাসব্যাপী এই যাত্রাপালা প্রদর্শনীতে 31টি যাত্রা দল 31টি যাত্রাপালা মঞ্চায়ন করবে। প্রদর্শনীর টিকিট মূল্য রাখা হয়েছে 100 টাকা। কর্তৃপক্ষ জানায়, টিকিট বিক্রি হতে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট যাত্রা দলকে দেওয়া হবে। এছাড়াও প্রতিদিন বিকেল 5টা থেকে জাতীয় নাট্যশালায় উন্মুক্ত প্রাঙ্গণে থাকছে দেশাত্মবোধক যাত্রা গানের কনসার্ট। আয়োজনের দ্বিতীয় দিনে মঞ্চস্থ হয়েছে শিবপুর নরসিংদীর নিউ জহুরা অপেরার কাশেম মালার প্রেম।
হাজার বছরের লালিত যে যাত্রা শিল্প, যেটি ছিল আমাদের গ্রামগঞ্জের মানুষের বিনোদনের সবচেয়ে বড় জায়গা, সেটিকে আমরা আবার মানুষের সামনে আনতে চাই। যাত্রা শিল্পের মধ্যে একটা ক্যারেক্টার আছে, বিবেক। সে কিন্তু হঠাৎ আসে যখন রাজা কিংবা নেতা কিংবা যে কেউ বিপথে যায়, তাকে সুপথে আনার জন্য বিবেক এসে একটা গান করে। সব জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা সুন্দর নতুন বাংলাদেশ গড়ে উঠুক এবং আমাদের সব কিছুর ক্ষেত্রে সাফল্য অর্জিত হোক, আমরা যেন আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের সংস্কৃতিকে নিয়ে যেতে পারি। দিনাজপুরের নবাবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে 11টি ঘর পুড়ে ছাই হয়েছে, এছাড়াও পুড়ে মারা গেছে 7টি গরু। মঙ্গলবার রাত 7:30টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুরের আশ্রয়ণ প্রকল্পে ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যার পরপরই একটি ঘরে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়লে তার নিয়ন্ত্রণে ব্যর্থ হন তারা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলুর রহমান ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান সালাউদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে, দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। সুনামগঞ্জের মাইজবাড়ি গ্রামে ট্রাকের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মাইজবাড়ি গ্রামের একটি মাঠ থেকে ফুটবল খেলা শেষে বাড়ি ফিরছিল কয়েকজন শিশু। এ সময় মাটি ভর্তি একটি ট্রাক মাঠের পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় শিশু স্বাধীনকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গায় সোহেল রানা নামের এক যুবককে গলা কেটে হত্যা করছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের একটি মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত সোহেল রানা বেলগাছি গ্রামের বকরপাড়ার বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা জেনেছি যে পূর্বশত্রুতার যে রয়েছে, তো এখানে গতকাল সে বের হয়েছিল এই খেজুর গাছের যে কাজ সে করে গাছি হিসেবে। বের হওয়ার পর 4টার দিকে বের হয়েছিল, তারপরে সে আর বাড়ি ফিরে নেই। সকালে যখন এই খেজুর গাছে তার বাবা আসে, তখন একটা গলা কাটা একটা লাশ পাওয়া যায়। তো এটা সুরতহাল করা হয়েছে এই লাশের। এই সুরতহাল পরবর্তীতে এটা মর্গে পাঠানো হবে পোস্টমর্টমের জন্য, এবং যারাই এর সাথে যুক্ত থাকুক না কেন অপরাধী, আমরা তাদেরকে গ্রেপ্তার করব। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সে সময় কমিশনপ্রাপ্ত নবীন অফিসারদের দীর্ঘ সময় প্রশিক্ষণ থেকে পাওয়া শৃঙ্খলাবোধ কাজে লাগিয়ে দেশের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে মঙ্গলবার সকাল 9টার কিছু পরে সেনাপ্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনা সদস্যরা তাকে অভিবাদন জানান। এরপর খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন ও নবীন অফিসারদের অভিবাদন গ্রহণ করেন তিনি। 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সর্বমোট 184 জন অফিসার ক্যাডেট ও 60তম বিএমএ স্পেশাল কোর্সের 20 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মাঝে 183 জন পুরুষ ও 21 জন নারী কর্মকর্তা রয়েছে। প্রিয় অফিসার ক্যাডেটবৃন্দ, আজকের এই দিনটি আমাদের সকলের জন্য আনন্দের দিন, কারণ বিএমএতে দীর্ঘ 3 বছরের কঠোর পরিশ্রম শেষে আজ তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করতে যাচ্ছ। আমার প্রত্যাশা তোমাদের সাথে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী উত্তরোত্তর উন্নত সমৃদ্ধ হবে, দেশের মানুষের আস্থা অর্জন করবে এবং 21 শতাব্দীর জন্য উপযুক্ত নেতৃত্ব তৈরি হবে ইনশাআল্লাহ। পঞ্চগড়ের সর্দারপাড়া সীমান্তে নতুন বিওপি ক্যাম্পের উদ্বোধন করেছেন বিজিবির রংপুর রিজিয়ন। মঙ্গলবার দুপুরে এ ক্যাম্পের উদ্বোধন করেন রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ASM নাসের। বর্ণাঢ্য প্যারেডের মাধ্যমে পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করা হয় নবনির্মিত ক্যাম্পটিতে।
পরে ক্যাম্প চত্বরে গাছের চারা রোপণ করেন রিজন কমান্ডার। এ সময় বিজেপির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ আলী, নীলফামারীর 56 বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা সহ বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটি নীলফামারী 26 বিজিপি ব্যাটালিয়নের অধীনস্থ 19তম বিওপি ক্যাম্প। গুরুত্বপূর্ণ এই সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চোরাচালান, মাদক কারবারি সহ নানা সংকটে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন স্থানীয়রা। এই ক্যাম্পের কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মৃত্যুর গুঞ্জনের মধ্যে কারাবন্দী ইমরান খানের সঙ্গে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে দেখা করেছেন তার বোন ডাক্তার উজমা খানম। ইমরান খান সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। এর আগে শারীরিক অসুস্থতার খবরে ইমরান খানের সঙ্গে তার 3 বোন জেলে দেখা করতে গেলে হেনস্থার শিকার হন তারা। সে থেকেই গুজব ছড়ায় ইমরান খান বেঁচে নেই। এই খবরে পাকিস্তানের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন পিটিআই নেতারা। তবে জননিরাপত্তায় এরই মধ্যে 144 ধারা জারি করেছে পুলিশ, যা আগামী 3 ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। ভেনেজুয়েলার নৌযানে দ্বিতীয় দফা হামলার অনুমোদন দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তথ্যটি নিশ্চিত করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তবে সবাইকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে, ওয়াশিংটন পোস্টের এমন দাবি উড়িয়ে দিয়েছেন তিনি। এদিকে ভেনেজুয়েলার মাদক চোরাচালান নেটওয়ার্কের বিরুদ্ধে লড়াইয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ পুয়ের্তো রিকোতে সামরিক শক্তি বাড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্র। সোমবার পুয়ের্তো রিকোর পন্স শহরে মেসের ডিটা আন্তর্জাতিক বিমানবন্দরে সামরিক সরঞ্জাম পৌঁছে দিয়েছে মার্কিন মেরিন কর্পসের উড়োজাহাজ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেও নিজ দেশের মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। ইউক্রেনের 2টি গুরুত্বপূর্ণ শহরের দখল দাবি করে রুশ প্রেসিডেন্ট পুতিন জানালেন সামরিক অভিযানের মূল লক্ষ্যের কাছাকাছি মস্কো। যদিও রুশ প্রেসিডেন্টের এই দাবি উড়িয়ে দিয়েছে কিয়েভ। রাশিয়ার একটি সেনা কমান্ড পোস্টে ছোটিকা সফরে ইউক্রেনের 2টি শহর দখলের দাবি করেন পুতিন। এ সময় তিনি ইঙ্গিত দিয়েছেন যে উদ্দেশ্যে ইউক্রেনে অভিযান শুরু করেছিল মস্কো, তার খুব কাছাকাছি পৌঁছে গেছে রাশিয়া। দনেৎস্কের যে অংশে ইউক্রেনীয় সেনা ঘাঁটির আছে সেটি দখল করতে পোক্রোভস্কের নিয়ন্ত্রণ নেওয়া খুবই জরুরি ছিল রাশিয়ার, কারণ কৌশলগতভাবে সড়ক ও রেলপথের কেন্দ্র পোক্রোভস্ক দিয়েই ইস্পাত ও সামরিক সরঞ্জাম আনা নেওয়া করত কিয়েভ। এদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট স্বীকার করেছেন মস্কোর আগ্রাসী অবস্থানের কারণে ভূখণ্ড ভাগই শান্তি আলোচনার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আজ মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। ওষুধ রপ্তানি করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কবিহীন চুক্তিতে পৌঁছেছে যুক্তরাজ্য। চুক্তির আওতায় ন্যাশনাল হেলথ সার্ভিস NHS এর মাধ্যমে ওষুধের জন্য বেশি মূল্য পরিশোধ করবে যুক্তরাজ্য। বিনিময়ে যুক্তরাজ্য থেকে রপ্তানি করা ওষুধের উপর 3 বছরের জন্য শুল্ক ছাড় দেবে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে 20 বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো NHS এর ওষুধ কেনার খরচ বাড়তে যাচ্ছে। চুক্তিটি এসেছে এমন সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ ব্র্যান্ডেড ওষুধের ওপর শুল্ক 100% পর্যন্ত বাড়ানোর হুমকি দিয়েছিলেন। যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য চীন হুমকি স্বরূপ হলেও জাতীয় স্বার্থ বিবেচনায় বেজিংয়ের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াবে লন্ডন। সোমবার লন্ডনে ব্যবসায়িক নেতাদের সঙ্গে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্টারমার জানান, যুক্তরাজ্যের নিরাপত্তা রক্ষা তার সরকারের প্রধান কর্তব্য। তাই যেসব ক্ষেত্রে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই সেগুলোতে চীনের সঙ্গে বিনিয়োগ বাড়ানোর জন্য ব্রিটিশ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান স্টারমার। বেশ কিছুদিন ধরেই চীনের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ জানাচ্ছে যুক্তরাজ্য। এতে করে দেশটির সঙ্গে চলমান বাণিজ্য সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে স্টারমার প্রশাসনকে। Neither golden age nor ice age, and recognise the plain fact that you can work and trade with a country while still protecting yourself. The Chancellor and the Trade Secretary visited China this year. The Investment Minister is there. The export opportunities are huge.
এবার সুদানের পশ্চিম কর্দোফান প্রদেশের বাবা নুসা শহরটির পুরোপুরি দখল নেওয়ার দাবি করেছে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় আরএসএফ এর পোশাক পরা সশস্ত্র কয়েকজন গুলি ছুটছে এবং উল্লাস করছে। সেখানে আরবিতে 22তম এসএএফ পদাতিক ডিভিশন লেখা একটি সাইনবোর্ডও দেখা গেছে। এক বিবৃতিতে এই পদাতিক ডিভিশনটি দখলের দাবি করেছে আরএসএফ। রয়টার্স ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে, তবে এটি কোন সময়ের ধারণ করা তা নিশ্চিত করতে পারেনি। বাবা নুসা শহরটি দেশটির তেল উৎপাদনকারী দক্ষিণাঞ্চলের সঙ্গে পরিবহন যোগাযোগের মাধ্যম। এর আগে গত 26 অক্টোবর দারফুরের সবশেষ শহর আল ফাশিরের নিয়ন্ত্রণ নেয় আরএসএফ। সে সময় এক সপ্তাহের ব্যবধানে প্রায় 2000 মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করে আন্তর্জাতিক গণমাধ্যম। শেষ করছি এখন চারদিক। এখন টিভি ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/ekhon.tv এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।